আগের দিন আমরা দেখলাম যে এরকম দুটো যদি বস্তু থাকে, যে M1 M2 ভরের, এই দুটো যদি একটা তাদের দুটোরই একটা প্রাথমিক বেগ থাকে, ধরে নিচ্ছি আমাদের এটার প্রাথমিক বেগ হচ্ছে u1, এটার প্রাথমিক বেগ u2, তাহলে এই u1টা যদি u2 থেকে বড় হয়, অর্থাৎ পেছন থেকে যেটা আসছে তার বেগটা যদি বেশি হয়, তাহলে গিয়ে সে M2-র সাথে ধাক্কা লাগবে বা সংঘর্ষ হবে। তো এই সংঘর্ষ হলে কি কি হতে পারে? এক তো হতে পারে আমাদের যে ভরবেগের, যে আগের দিন আমরা যেটা করলাম, যে ভরবেগের সংরক্ষণ থাকবে, ভরবেগটা সংরক্ষিত থাকবে, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। আর কি কি হতে পারে সংঘর্ষ হলে? বাস্তবে কি হয়? বাস্তবে সংঘর্ষ হলে এখানে কি হয়? শব্দ উৎপন্ন হয়, শব্দটা একটা শক্তি। আর কি কি হতে পারে? এই সংঘর্ষ যেখানে হচ্ছে ওখানে তাপ উৎপন্ন হতে পারে, অনেক সময় সেখানে স্ফুলিঙ্গ অর্থাৎ স্পার্ক হতে পারে। যদি আমরা যেরকম পাথর যখন রাস্তায় ঢিল মারি তখন ওই জায়গাটায় কী হয়? আগুন জ্বলে ওঠে। তাহলে এই যে আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো তো সব এক প্রকার একটা শক্তি। তাহলে এই শক্তিগুলো কোত্থেকে আসছে? শক্তি তো নিশ্চয়ই সৃষ্টি বা নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, এটা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি। তাহলে এই যে শক্তিটা আসছে, যে তাপ শক্তি, আলোক শক্তি বা শব্দ শক্তি, এটা কোথা থেকে আসছে? এটা এই যে এদের যে গতিশক্তিটা ছিল, সেই গতিশক্তি থেকে কিছুটা পরিমাণ শক্তি নষ্ট হয়ে গিয়ে এই তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি এগুলোতে রূপান্তরিত হয়ে যায়। তো যদি কোনো ক্ষেত্রে এখানে কোনো রকম শক্তি নষ্ট না হয়, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট যে এদের যে গতিশক্তি আছে সংস্থাটা, সেটা যদি ধ্রুবক থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে আমরা সেই যে সংঘর্ষটা, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক সংঘর্ষ। তাহলে ইলাস্টিক সংঘর্ষ কাকে বলবো? যাতে সংস্থাটার যে ভরবেগ তো সংরক্ষিত থাকবেই, তার সাথে যদি মোট গতিশক্তিটাও সংরক্ষিত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এরকম হয় যে এখান থেকে কিছু পরিমাণ শক্তি হারিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো বাস্তবে আমাদের বেশিরভাগ সংঘর্ষই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ সংঘর্ষের ফলে এটা এখানে লাগলো, শব্দ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হতে পারে, এরকম হতে পারে। সেজন্য বাস্তবে বেশিরভাগ সংঘর্ষই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে যেরকম অণুতে সংঘর্ষ, পরমাণু সংঘর্ষ, ইলেকট্রনের ধাক্কা খাওয়া, এগুলোকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। বা একটা যদি একদম মসৃণ তল থাকে, এরকম আমরা দেখছি যে বিলিয়ার্ড খেলায় কী থাকে, একটা স্টিক থাকে, এরকম স্টিক দিয়ে প্রথমে একটা বলকে স্ট্রাইক করা, এই বলটা গিয়ে অন্য কোনো বলকে লাগে, এই বলটা গিয়ে হয়তো এখানকার এই যে পকেটটা আছে এটাতে গিয়ে পড়ে। তো এই যদি খুব মসৃণ থাকে, অর্থাৎ মানে শক্তি নষ্ট হওয়ার যে সম্ভাবনা সেটা যদি না থাকে বা খুবই কম থাকে, সেটাকে আমরা অলমোস্ট স্থিতিস্থাপক সংঘর্ষ হিসেবে ধরতে পারি। এক্ষেত্রেও কিন্তু শব্দ উৎপন্ন হয়, 100% স্থিতিস্থাপক নয়, কিন্তু আমরা আংশিকভাবে বা এটাকে প্রায় স্থিতিস্থাপক আমরা ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ হলো, এবার সংঘর্ষ হওয়ার পর এই বস্তু দুটোর বেগ পরিবর্তন হয়ে গেল। ধরি যে M1 ভরের বস্তুটা আছে সেটার বেগ হয়ে গেল v1, আর M2 ভরের যে বস্তুটা আছে সেটার বেগ হয়ে গেল v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানি? M1 u1 প্লাস M2 u2 ইকুয়ালস টু M1 v1 প্লাস M2 v2। আচ্ছা, এটা আমাদের যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা বলতে পারি, তাই এটা আমরা লিখলাম। আচ্ছা, এবার যেহেতু আমরা বলছি সংঘর্ষটা স্থিতিস্থাপক, তাহলে আর কী হবে? মোট যে গতিশক্তি সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হাফ M1 u1 স্কোয়ার প্লাস হাফ M2 u2 স্কোয়ার। এটা গেল সংঘর্ষের আগে যে গতিশক্তিটা মোট, সেটা সংঘর্ষের পরে আমাদের তাহলে হয়ে যাবে হাফ M1 v1 স্কোয়ার প্লাস হাফ M2 v2 স্কোয়ার। তাহলে এটা গেল আমাদের যে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই মোট গতিশক্তিটা ধ্রুবক থাকবে। আচ্ছা, তো এই গেল আমাদের যে ওয়ান ডাইমেনশনাল যে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় দুইটা বস্তুর মধ্যে আমরা দেখলাম, তাহলে আমাদের এই দুটো সমীকরণ আমরা পাবো। আচ্ছা, এরপর আমাদের যে বের করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে যে সংঘর্ষের পরে যে আমাদের বস্তু দুটো ছিল এখানে, তাদের গতিবেগটা কী হবে, অর্থাৎ v1 আর v2টা বের করতে হবে। সেটা আমরা কি করে করব এবার দেখি।
তাহলে এই যে প্রথম সমীকরণটা ছিল সেটা থেকে আমরা লিখতে পারি m1 u1, এটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস m1 v1 m2 v2, এটাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস m2 u2। এখান থেকে m1 কমন নিলে u1 মাইনাস v1 ইকুয়ালস টু এখান থেকে m2 কমন নিলে v2 মাইনাস u2। এখানেও আমরা তাই করব, এখান থেকে তো হাফগুলো কাটা চলে যাবে, তাহলে থাকবে আমাদের এখানে m1, এখানেও তাই করেছি, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে যাব m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখানে এবার আমাদের এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এটা আছে a মাইনাস b, এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b, তাহলে এখানে a মাইনাস b, ওখানে a মাইনাস b একটা থাকবে গুণ হিসাব। তাহলে আমরা যদি ভাগ করে দিই, 2/1 যদি করি, তাহলে ওখানকার a মাইনাস b, এই a মাইনাস b কাটাকাটি চলে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু a প্লাস b। তাহলে a প্লাস b মানে কি, এখানে u1 প্লাস v1, m1 কাটাকাটি চলেই যাবে, তাহলে আমাদের থাকবে u1 প্লাস v1, ডান দিকেও একই থাকবে যে v2 প্লাস u2। এখান থেকে আমরা v2টা লিখতে পারি u1 প্লাস v1 মাইনাস u2। আচ্ছা, এবার এই যে সমীকরণটা থাকলো, এটা আমরা ধরেছি 3 নম্বর। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখনও v2র মানটা পাইনি, কারণ এখানে v1টা আছে, তাহলে এটা আমাদের ফাইনাল নয়। এখান থেকে আমাদের এই v1টাকে এলিমিনেট করতে হবে। এবার v1টাকে এলিমিনেট করার জন্য আমরা এই যে সমীকরণটা আছে v2র মানটাকে এখানে বসিয়ে দিই। তাহলে v2র মানটাকে যদি আমরা ওখানে বসাই, তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো m2, এখানে আসছে আমাদের u1 প্লাস v1 মাইনাস u2, এটা আমরা v2র জায়গায় বসালাম, মাইনাস u2। আচ্ছা, এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করে দেখি এখান থেকে v1 এর মানটা কি আসে। তাহলে এখানে আসছে আমাদের m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু, তাহলে m2 u1 প্লাস m2 v1। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 2 u2, তাহলে 2 m2 u2। আচ্ছা, এখান থেকে এখানে v1 আছে, এখানে v1 আছে, তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে এখানে আর বাকিগুলোকে বাদিকে নিয়ে আসলাম, m1 u1, এটা এদিকে আসলে হচ্ছে মাইনাস m2 u1, এটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস 2 m2 u2, এটা ওদিকে গেলে হয়ে যাবে, আমরা যদি v1টাকে যদি কমন নিই, তাহলে হয়ে যাবে m1 প্লাস m2। আচ্ছা, এখানে আমরা এটাকে আবার বাদিকে লিখছি, তাহলে v1 প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে m1 প্লাস m2 ইকুয়ালস টু, এখান থেকে আমরা u1টা কমন নিতে পারি, u1 কমন নিলে থাকবে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস হচ্ছে 2 m2 u2। আচ্ছা, এখানে আবার আমরা এই যে m1 প্লাস m2 যেটা ছিল, এটা এদিকে ভাগ করে দিই, m1 প্লাস m2 বাই m1 প্লাস m2। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের v1টা, v1-এর মানটা আসলে আমাদের এটা। এখানে যা আছে আমাদের তা সব সংঘর্ষের আগের রাশিমালাগুলো দেওয়া আছে, যে বস্তু দুটোর ভর, বস্তু দুটোর বেগ u1 u2 দেওয়া আছে, এখান থেকে আমরা v1টা বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা v2টা কী করে বের করব, v2টা বের করার জন্য আমাদের এই জায়গাটায় লাগবে, আমরা v2-র জায়গায় কী বসালাম, এইটা বের করে নিয়েছিলাম, তাহলে v2 ইকুয়ালস টু কী হয়ে যাবে আমাদের u1 প্লাস v1, v1-এর জায়গায় এই মানটা বসাবো আমরা, যে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস হচ্ছে 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2, আর কি আছে এখানে আমাদের আছে মাইনাস u2, মাইনাস u2। এখান থেকে এবার আমরা সরল করি, আবার সবটা লসাগু করে দিলে হয়ে যাবে m1 প্লাস m2, এখানে হয়ে যাবে আমাদের m1 u1 প্লাস m2 u1, তারপরে হয়ে যাবে প্লাস m1 u1 মাইনাস m2 u1 প্লাস হচ্ছে কি আমাদের 2m2 u2। আচ্ছা, এখানে আমি নিচে লিখছি, এটা থাকবে আমাদের মাইনাস m1 u2 মাইনাস m2 u2। আচ্ছা, এখানে আমাদের m1 u1 একটা আছে, এখানে আমাদের m1 u1 একটা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2m1 u1
আর কি থাকছে, এখানে আমাদের m2u1 কাটাকাটি গেল। আচ্ছা এখানে আমাদের 2m2u2 m2u2, তাহলে আমাদের থাকবে ওখান থেকে একটা m2u2, আর এখান থেকে আমাদের থাকবে হচ্ছে মাইনাস m1u2, এটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v2 ইকুয়ালস টু, তাহলে এটার মতো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এখান থেকে আমাদের m2 মাইনাস m1 ইন্টু হয়ে যাবে u2, আর এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস 2m1 u1, নিচে কি আছে আমাদের m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল কিন্তু যে সংঘর্ষের পরে যে বস্তু দুটো হবে তাদের কিন্তু গতিবেগ। এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, এখানে যতগুলো 1 আছে আর 2 আছে, যদি শুধু আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা v2টা পাবো, আবার v2 রাশিমালা থেকেও শুধুমাত্র ইন্টারচেঞ্জ করে দিলে কিন্তু আমরা v1টা পেয়ে যাবো। যেমন এখানে আছে m1 মাইনাস m2, এখানে হয়ে গেল m2 মাইনাস m1, এখানে u1 এখানে u2, এটা মনে রাখার একটা উপায়। আচ্ছা এবার আমরা এখানে কয়েকটা বিশেষ ক্ষেত্র দেখব যে এই বিশেষ কন্ডিশনগুলোতে কি হবে পরিবর্তিত রূপগুলো সমীকরণের। সেটা প্রথম হচ্ছে যে বস্তু দুটোর ভর এক, অর্থাৎ ফার্স্ট কেস হচ্ছে যে বস্তু দুটোর ভর এক মানে কি m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m, তাহলে কি হবে, আর বস্তু দুটোর ভর যদি এক হয় তাহলে কী হবে দেখি, তাহলে v1 ইকুয়ালস টু, তাহলে এখানে m1 মাইনাস m2 মানে কি m মাইনাস m, তার মানে এই টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই টার্মটা কি থাকছে তাহলে আমাদের, তাহলে 2m বাই এটা m1 প্লাস m2 হতো, তাহলে 2m ইন্টু u2, তাহলে আমাদের টোটাল হয়ে যাবে এটা u2। তাহলে v1 ইকুয়ালস টু u2, অর্থাৎ মানে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের যে গতিবেগটা সেটা কিন্তু সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিবেগ হয়ে গেল। এবার দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে গতিবেগটা কী হবে তাহলে দেখি, এটা আমরা এখান থেকে পাবো। তাহলে এখানেও একই m2 মাইনাস m1, এটা শূন্য হয়ে যাবে আমাদের, তাহলে এটা হয়ে যাচ্ছে শূন্য, তাহলে এইটা থাকবে আমাদের প্লাস 2m গেল বাই 2m ইন্টু u1, তাহলে এটা হচ্ছে কি আমাদের u1। তাহলে যদি বিশেষ ক্ষেত্রে যদি আমাদের বস্তুটার ভর সমান হয়, গতিটা যদি আমাদের ওয়ান ডাইমেনশনাল হয়, স্থিতিস্থাপক হয়, তাহলে আমাদের কি হবে যে দুজনের যে গতিবেগ সেটা কিন্তু এক্সচেঞ্জ হবে, অর্থাৎ প্রথম বস্তুর সংঘর্ষের আগের যে গতিবেগ সেটা নিয়ে নেবে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের যে গতিবেগ আগে যে গতিবেগ সেটা নিয়ে নেবে প্রথম বস্তুর সংঘর্ষের পরে। আচ্ছা এবার এখানে আমাদের সেকেন্ড কেসটা হচ্ছে যে বস্তু দুটোর ভর তো আমাদের সমান আছেই, এবার আমাদের বলছি দ্বিতীয় বস্তুটার যে সংঘর্ষের আগে যেটা গতিবেগ সেটা হচ্ছে শূন্য, তাহলে আমাদের কী হবে দেখি, তাহলে এখানে v1 এই টার্মটা তো আমাদের শূন্য হয়ে যাচ্ছে mm যেহেতু সমান, তাহলে এটা 0, এটাও u2 যেহেতু 0 গুণ হয়ে গেলে 0, তাহলে v1 হচ্ছে কি আমাদের 0, কখন, যখন বস্তু দুটোর ভর সমান আর কি দ্বিতীয় বস্তুটার সংঘর্ষের আগে যে গতিবেগ সেটা হচ্ছে শূন্য। আচ্ছা এবার দ্বিতীয় বস্তুর দেখি সংঘর্ষের পর বেগটা কী হবে, v2 ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখানে এটা আমাদের শূন্য হয়ে যাবে গেল, আর এখানে হচ্ছে আমাদের তাহলে প্লাস 2m u1 বাই 2m, এতে m প্লাস m 2m, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের u1, তাহলে v2 ইকুয়ালস টু হচ্ছে u1। তাহলে এখানে আমাদের কি হবে যে এই যে একটা বল যাচ্ছিল একটা বেগে গিয়ে তার সমান ভরের একটা বলকে ধাক্কা দিলে কী হবে, এই বলটা এখানে থেমে যাবে, v1 0 হয়ে যাবে, v2টা কী হয়ে যাবে, v2টা হয়ে যাবে যে এই প্রথম বলের যে বেগটা ছিল অর্থাৎ u1 সেই বেগ নিয়ে ও চলা শুরু করবে, v2 ইকুয়ালস টু u1। এটা হচ্ছে কি আমাদের এই কেসে এটা হবে। এখানেও কিন্তু আমাদের যে গতিবেগটা আছে সেটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে আগের কেসের মতনই, যে v1টা দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে আগের বেগ, আর v2টা কী হয়ে যাচ্ছে যে প্রথম বস্তুর সংঘর্ষের আগের যে বেগ সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা যে 3 নম্বর কেসটা দেখব, আমাদের যে ভর দুটো আছে সেই দুটো আলাদাই থাকবে, আর দ্বিতীয় বস্তুর যে সংঘর্ষের পূর্বে বেগ সেটা হয়ে যাবে শূন্য। তাহলে কী হবে দেখি, তাহলে v1 ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের m1 মাইনাস m2 বাই
m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস, আচ্ছা এখানে যেহেতু u2 আছে তাই এটা শূন্য হয়ে যাবে, প্লাস শূন্য, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে v1টা হয়ে যাবে আমাদের এটা, আর v2টা তাহলে আমাদের কী হবে, u2 আছে এই টার্মটা শূন্য হয়ে যাবে, থাকবে আমাদের শুধু এই টার্মটা, তাহলে 2m1 u1 বাই m1 প্লাস m2। এটা কখন হবে, এটা যখন আমাদের বস্তু দুটোর ভর আলাদা হবে আর দ্বিতীয় বস্তুটা প্রথমে গতিহীন অবস্থায় থাকবে, অর্থাৎ রেস্টে থাকবে, তাহলে আমাদের এই ইকুয়েশান দুটোর পরিবর্তিত রূপ আসবে এটা। এবার আমাদের এর পরের কেসটা কী হবে, এর পরের যে কেসটা হবে সেটা হয়ে যাবে আমাদের যে প্রথম যে বস্তুটা আছে সেটা দ্বিতীয় বস্তুর তুলনায় অনেক ভারী। প্রথম বস্তুটার যে ভর সেটা দ্বিতীয় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি, আর দ্বিতীয় বস্তুর যে প্রাথমিক যে অবস্থায় যে গতি অর্থাৎ সংঘর্ষের পূর্বে সেটা হচ্ছে শূন্য। খুব ভর বেশি বলতে আমরা যদি ধরে নিই প্রথম বস্তুটা হচ্ছে একটা বড় পাথর আর দ্বিতীয় বস্তুটা হচ্ছে একটা মার্বেল, তাহলে এরকম হবে সেরকম। আচ্ছা এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু দ্বিতীয় বস্তুটার সাপেক্ষে প্রথম বস্তুটার ভর অনেক বেশি, যদি আমি বলি যে 10 লাখ টাকার সাথে আমি 100 টাকা যোগ করছি, তাহলে তো ওটাকে আমরা অলমোস্ট 10 লাখই বলতে পারি। তো সেই জন্য এটাকে আমরা লিখব m1, আর যদি সেরকমই 10 লাখ টাকা থেকে আমি যদি 100 টাকা বাদ দিই তাহলেও সেটাকে আমি অলমোস্ট 10 লাখ টাকাই বলতে পারি। সেভাবেই আমরা এটা লিখলাম যে m1 প্লাস m2 যে ভরটা সেটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা অলমোস্ট m1, আর বিয়োগ করলেও সেটা অলমোস্ট m1ই থাকবে। আচ্ছা তাহলে দেখি এবার আমাদের গতিবেগটা কী হবে, তাহলে v1 হয়ে যাবে m1 মাইনাস m2, m1 মাইনাস m2 মানে হচ্ছে m1 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে হচ্ছে m1 ইন্টু u1, পরেরটা যেটি u2 আছে শূন্য হয়ে গেল, তাহলে আমাদের এটা কী হয়ে যাবে, তাহলে v1 ইজ ইকুয়ালস টু u1। v1 ইজ ইকুয়ালস টু u1 মানে কি, প্রথম বস্তুর সংঘর্ষের আগে যা বেগ আর সংঘর্ষের পরে যা বেগ একই থাকবে। এবার v2টা দেখি আমরা কি হচ্ছে, এখানে u2 আছে এটা শূন্য হয়ে গেল, তাহলে যোগ 2m1 u1 বাই m1 প্লাস m2 মানে হচ্ছে আমাদের m1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2u1। তাহলে v2টা আমাদের 2u1 মানে যে দ্বিতীয় যে বস্তুটা আছে সেটা কি করবে, সেটা প্রথম বস্তুর দ্বিগুণ বেগে যাবে। মানে আমরা ধরে নিচ্ছি এখানে একটা বড় বস্তু ছিল, এই একটা বেগ নিয়ে যাচ্ছিল u1, প্রথমে দ্বিতীয় একটা বস্তু এখানে স্থির ছিল, স্থির বস্তুতে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর যে প্রথম যে বস্তুটা আছে তার যা বেগ থাকবে, যে v1টা থাকবে সেটা সমান সমান u1ই থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। আর দ্বিতীয় বস্তুর যে বেগটা থাকবে তার যে বেগটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 2u1, অর্থাৎ এর যা বেগ তার দ্বিগুণ বেগে যাওয়া শুরু করবে। এটাই কিন্তু এর সর্বোচ্চ বেগ হবে। এর মানে কোনো একটা দ্বিতীয় বস্তুর অর্থাৎ প্রথম মানে অবস্থায় যদি সে যদি স্থির থাকে, তো সংঘর্ষের পরে যদি গতিশীল হয় তার বেগের সর্বাধিক মান কিন্তু 2u1, কারণ এখানে আমরা যে m2টাকে আছে m2টাকে আমরা m1-এর সাপেক্ষে নগণ্য ধরেছি। নগণ্য ধরা মানে কি, এটা খুবই ছোটো, যে অলমোস্ট জিরো, জিরো তো হবে না, যে অলমোস্ট জিরো। সেটা যদি খুব ছোটো একটা ভর হয় তাও কিন্তু আমাদের যে বেগটা আছে সেটা কিন্তু 2u1, তো ভর শূন্য তো হতে পারে না, সেজন্য ম্যাক্সিমাম যে বেগটা হবে, যে দ্বিতীয় বস্তুটা যদি প্রাথমিক অবস্থায় স্থির থাকে তো সংঘর্ষের পরে তার ম্যাক্সিমাম বেগটা হতে পারে 2u1। এর পরের যেটা আমাদের কেস আছে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় বস্তুটা সেটার ভরটা প্রথম বস্তুর থেকে অনেক বড়, আর দ্বিতীয় বস্তুটা আমাদের স্থির অবস্থায় আছে। অর্থাৎ আমরা ধরে নিই যে আমরা একটা দেওয়ালে একটা বলকে ঢিল মারছি এরকম, বা একটা বড় একটা পাথর আছে সেটাতে আমরা একটা বলকে ঢিল মারছি, তাহলে কি হবে দেখি। এবার এখান থেকে আমরা লিখতে পারি কি আগের মতোই, যে m2 প্লাস m1 ইকুইভ্যালেন্ট টু m2, আর m2 মাইনাস m1 সেটা ইকুইভ্যালেন্ট টু m2। আচ্ছা এবার আমরা তাহলে এখানে কি হবে দেখি, v1টা আমাদের কি হয়ে যাবে, যেহেতু m1 মাইনাস m2টা হয়ে যাবে আমাদের মাইনাস হবে, তাহলে মাইনাস m2, কারণ এখানে আছে m1 মাইনাস m2, এখানে m2 মাইনাস m1, তাহলে ওটা আমাদের মাইনাস m2, নিচে আমাদের হয়ে যাবে m1 প্লাস m2 মানে হচ্ছে m2
ইন্টু হচ্ছে u1, তাহলে আমাদের আসলো কি v1 ইজ ইকুয়ালস টু মাইনাস u1। আচ্ছা, মাইনাস u1 মানে কি, দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কি হয়, যখন আমরা একটা বলকে যদি দেওয়ালে ঢিল দিই, বলটা কি আসে, রিটার্ন আসে। তো এই যে রিটার্ন যে চলে আসে, সেটার ভেলোসিটিটা কিন্তু যে বেগে যাবে সেই বেগেই আসবে। অর্থাৎ সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয় তাহলে কিন্তু সেই বেগেই আসবে। বাস্তবে স্থিতিস্থাপক হয় না, কিন্তু যদি স্থিতিস্থাপক হয়, যেহেতু আমরা এটা ধরে নিয়েছি যে স্থিতিস্থাপক, তাই আমরা বলটাকে যত জোরে ছুড়ব বলটা সেই একই বেগে আমাদের হাতে আবার ফেরত আসবে। তাহলে এবার দেখি আমাদের v2টা কী হবে। v2টা হয়ে যাবে আমাদের m2, এটা যেহেতু u2 আছে, u2টা এখানে 0, তাহলে আমাদের থাকলো 2 m1 u1 বাই m1 প্লাস m2টা হচ্ছে m2। আচ্ছা, এবার এখানে আমাদের m1টাকে আমরা কি ধরেছি, m1টাকে তো আমরা m2-র সাপেক্ষে খুবই নগণ্য ধরেছি। যেমন ধরে নিচ্ছি যে m1-এর ভর যদি 1 হয়, দেখা গেলো m2-র ভর হচ্ছে 10⁸, তাহলে এটা কি, এটা 0.0000 এরকম চলতে থাকবে 1, তাহলে এটা কি, এটা খুবই কম একটা ভর, এটা কি অলমোস্ট আমরা 0 বলতেই পারি। তাহলে m1টা সেখানে আমাদের 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0। বাস্তবেও তাই হয়, কারণ যদি একটা দেওয়ালে যদি ঢিল মারি, দেওয়ালটা তো ওখানেই থাকে, দেওয়ালটা নড়ে না। বা একটা যদি বড় পাথরে ঢিল মারি, বা যদি আমরা বলটা মাটিতে ড্রপ খাওয়াই, তাহলেও তো মাটিটা তো স্থিরই থাকে, পৃথিবী স্থির থাকে, বলটাই জাস্ট তার একদম অপোজিট ডিরেকশনে সেম গতিবেগ নিয়ে আসে, যদি স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক নয়, তাই কিছুটা পরিমাণ শক্তি নষ্ট হয়। এবার ধীরে ধীরে প্রত্যেকটা ড্রপে কিছুটা কমতে থাকে, কমতে কমতে গিয়ে শূন্য হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আমরা স্থিতিস্থাপক নিয়ে আলোচনা করছি, তাই আমাদের যে প্রথম বস্তুটা আছে সেটা একই গতিবেগে বিপরীত দিকে চলে আসবে, আর দ্বিতীয় বস্তুটা সংঘর্ষের পরে স্থিরই থাকবে। এরপরে আমরা একটা উদাহরণ করছি। উদাহরণটা হচ্ছে যে আমাদের একটা বস্তু আছে, সেটার ভর হচ্ছে 50 কেজি। বস্তুটাকে আমরা মাটি থেকে, এখান থেকে যখন ছুঁড়েছিলাম বস্তুটাকে, তার বেগ ছিল 100 মিটার/সেকেন্ড। ছোড়ার 5 সেকেন্ড পরে বস্তুটার মধ্যে একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়াতে বস্তুর একটা পার্ট, সেটা 20 কেজি, সেটা উপরের দিকে চলে গেল 150 মিটার/সেকেন্ড বেগ নিয়ে। আর আমাদের এই যে বস্তুটার আরেকটা পার্ট থাকলো, যেটা 30 কেজি, এর বেগটা কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর বেগটা কি, আমাদের এর বেগটা হচ্ছে v2, মানে আমাদের বের করতে হবে হচ্ছে v2টা। আমাদের এখানে m1 m2 আলাদা আলাদা হয়ে গেল, v1টা দেওয়া আছে, v2টা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হলো, বিস্ফোরণ হলো তারও 3 সেকেন্ড পর। আচ্ছা, বিস্ফোরণ হলো আমাদের মাটি থেকে চলার 5 সেকেন্ড পর, তারও 3 সেকেন্ড পর যে এই যে সংস্থাটা থাকবে, তার যে মোট ভরবেগটা, অর্থাৎ এর এই উপরের বস্তুটার একটা ভরবেগ থাকবে, নিচের বস্তুটার একটা ভরবেগ থাকবে। তো সংস্থাটার মোট যে ভরবেগ, অর্থাৎ আমরা সেটা ধরে নিচ্ছি যদি p1 হয়, তাহলে যদি সংঘর্ষ না হতো, অর্থাৎ আমরা 50 কেজি বস্তুটা এখান থেকে ছাড়লাম, 50 কেজি বস্তুটা উপরে উঠলো, এবার এইভাবে উঠতে উঠতে টোটাল 8 সেকেন্ড পর, মানে 5 সেকেন্ড পর গিয়ে বিস্ফোরণ হলো, তার 3 সেকেন্ড পর গিয়ে প্রথমে আমাদের ভরবেগটা দেখতে হবে টোটাল কী আছে। আর যদি আমাদের বিস্ফোরণটা না হতো, যে একদম শুরু থেকে মাটি থেকে যখন আমরা ছুড়লাম, তার 8 সেকেন্ড পর গিয়ে বস্তুটার যে ভরবেগটা হবে, সেটা যদি আমরা p হয়, তাহলে দেখাতে বলছে যে এই দুটো সমান। ঠিক আছে, শুরু করি, তাহলে আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে 5 সেকেন্ড পরে এখানে এই বস্তুটার এখন বেগটা কী আছে, বেগটা কী হয়ে যাবে, v যদি আমরা বলি এটাকে, v হয়ে যাবে u মাইনাস gt, যেহেতু অভিকর্ষের বিপরীত দিকে উঠছে, তাহলে u হচ্ছে গিয়ে আমাদের 100 মিটার/সেকেন্ড ছিল, g হচ্ছে 9.8, t হচ্ছে 5। এটা আমাদের করলে হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 51। তাহলে v1টা হয়ে গেল আমাদের 51 মিটার/সেকেন্ড। যে এখানে যে বস্তুটার বেগ আছে, এই সময় বেগটা যেহেতু আমরা উপরের দিকে ধরেছিলাম, রেজাল্টটা আমাদের পজিটিভ আসে, তাহলে এটা বেগটা এই মুহূর্তে আমাদের হয়ে যায় 51 মিটার/সেকেন্ড উপরের দিকে। তাহলে এখানে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করি, তাহলে সংঘর্ষের আগে বস্তুর মোট ভর ছিল 50 কেজি, বস্তুর বেগ ছিল 51 মিটার/সেকেন্ড, সেটা কি হয়ে যাবে, সংঘর্ষের পরে বস্তু দুটার মোট ভরবেগের সমষ্টি। তাহলে সংঘর্ষের পরে প্রথম উপরের দিকে বস্তুটার ভর ছিল 20 কেজি, তার বেগ ছিল 150 মিটার/সেকেন্ড, প্লাস হচ্ছে নিচের যে বস্তুটা, সেটার ভর হচ্ছে 30 কেজি, তার বেগ আমরা ধরে নিচ্ছি v2। যেখানে যেহেতু 150টা আমাদের উপরের দিকে আছে,
আর V2টা আমরা এখানে প্লাসই করলাম, তাই এখানেও আমরা ধরেছি V2টা আপাতত ওপরের দিকেই আছে। তাহলে এখান থেকে আমাদের যদি V2টা বের করতে হয় তাহলে V2টা কী হয়ে যাবে, 50 গুণ 51 মাইনাস 20 গুণ 150 বাই 30। 30 এখান থেকে 0 0 0 কাটলো, 3 দিয়ে আমাদের হয়ে যাবে 3 অক্ষে 3 আর 21 3 7 21, এখানে 3 দিয়ে হয়ে যাবে 3 5 15 50, 5 17 হয়ে যাবে আমাদের 85 মাইনাস 50 দুগুণে 100, তাহলে এখানে হয়ে যাবে -15 মিটার পার সেকেন্ড। মাইনাস আসার কারণ কি, মাইনাস মানে হচ্ছে যেহেতু V2টাকে আমরা উপরের দিকে ধরছিলাম, মাইনাস মানে V2টা আমাদের নিচের দিকে, অর্থাৎ এই যে বস্তুটা থাকলো 30 কেজি সেটার বেগটা থাকবে নিচের দিকে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা গেল আমাদের প্রথম উত্তরটা V2। এবার বলছে বিস্ফোরণের 3 সেকেন্ড পর। এবার বিস্ফোরণের 3 সেকেন্ড পর মানে এটা আমি মুছে দিচ্ছি, V2টা আমাদের এসে গেল 15 মিটার পার সেকেন্ড নিচের দিকে। আচ্ছা, এবার সংঘর্ষের 3 সেকেন্ড পর আমরা আলাদা আলাদা বস্তুগুলোর কী অবস্থা হবে দেখি। তাহলে এটার 3 সেকেন্ড পরে বেগটা কী হবে, তাহলে এখানে যদি আমরা V1 লিখি আর কি, তো তাহলে সেটা হয়ে যাবে ইউ মাইনাস জিডি, যেহেতু অভিকর্ষের বিপরীত দিকে উঠছে তাহলে ইউ হচ্ছে গিয়ে 150, জি হচ্ছে গিয়ে 9.8, টি হচ্ছে গিয়ে 3, কারণ সংঘর্ষের 3 সেকেন্ড পর সংঘর্ষে বেগ ছিল এইটা, তো এইটা আমাদের হয়ে যাবে 120.6 মিটার পার সেকেন্ড। আর এই যে দ্বিতীয় বস্তুটা আছে 30 কেজির, সে অভিকর্ষের দিকে নামছে, তার বেগ বৃদ্ধি পাবে, তাহলে এটাকে যদি আমরা V2 লিখি তাহলে V2 হয়ে যাবে ইউ প্লাস জিটি। ইউ হচ্ছে গিয়ে এখানে 15, কারণ সংঘর্ষের সময় সেখানকার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 প্লাস জিটি, জি হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে কি আমাদের 3, এটা হয়ে যাচ্ছে আমাদের 44.4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে V2। এবার যদি আমরা এই P1টা বের করি, বিস্ফোরণের 3 সেকেন্ড পরে যে আমাদের ভরবেগটা থাকবে কি থাকবে, তাহলে P1টা হয়ে যাবে আমাদের, প্রথম বস্তুর ভর হচ্ছে গিয়ে 20 কেজি, তার বেগ হচ্ছে এখন 120.6। আচ্ছা, আর এখানে যেহেতু দুটোর বেগ বিপরীত দিক, অপোজিট ডিরেকশন, তাই মাইনাস হবে ভরবেগটায়, তাহলে মাইনাস হয়ে যাবে আমাদের দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে গিয়ে 30 কেজি ইন্টু বেগ হচ্ছে 44.4। এটা করলে আমাদের আসবে 1080, তাহলে এককটা হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে আমাদের বিস্ফোরণের পর, বিস্ফোরণের 3 সেকেন্ড পর যে বস্তু সংস্থার যে মোট ভরবেগটা সেটা হচ্ছে 1080 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা বলছি যে যদি সংঘর্ষটা হতোই না মানে যে এখান থেকে একদম 8 সেকেন্ড পর গিয়ে এই বস্তুটার ভরবেগটা কত থাকতো, তাহলে 8 সেকেন্ড পর তো আমাদের গিয়ে তাহলে আগে বেগটা দেখতে হবে। তাহলে যদি আমরা ভি ডবল ড্যাশ বলি তাহলে এটা সমান সমান ইউ মাইনাস জিটি, তাহলে ইউ মাইনাস 9.8 ইন্টু টি হচ্ছে গিয়ে আমাদের 8 সেকেন্ড, যেহেতু আমরা বলছি একদম 8 সেকেন্ড পর কত হবে, সেটা আমাদের হয়ে যাবে 21.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি বিস্ফোরণটা না হতো, এই বেগেই যদি বস্তুটা চলতো, মানে প্রাথমিক বেগটা যদি এটাই থাকতো, তাহলে আমাদের 8 সেকেন্ড পর গিয়ে আমাদের যে বস্তুর যে বেগটা সেটা হতো এটা। এই অবস্থায় বস্তুর ভর কত, এই অবস্থায় কিন্তু বস্তুর ভর আমাদের 50 কেজি। তাহলে এখন আমরা ভর বেগটা বের করি পিটা, তাহলে পিটা হয়ে যাবে আমাদের ভর ইন্টু বেগ, অর্থাৎ 50 ইন্টু 21.6 কেজি মিটার পার সেকেন্ড। এটাও আমাদের আসবে 1080 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কী বলতে পারি যে বিস্ফোরণটা হওয়ার ফলে, অর্থাৎ এখান থেকে 5 সেকেন্ড পরে গিয়ে বিস্ফোরণটা হলো, তার 3 সেকেন্ড পরে দুটো বস্তু দুদিকে যাচ্ছে, তখন যে বস্তু সংস্থাটার যে ভরবেগ, আর যদি এখানে যদি সংঘর্ষ হতোই না তাহলে একদম 8 সেকেন্ড পর যে বস্তুর যে ভরবেগ সেটা একই থাকতো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ভরবেগটা আমাদের সংরক্ষিত থাকছে। এখানে যেহেতু বস্তুটার মধ্যে বাহ্যিক অভিকর্ষ বল বাদে আর কোনো বল কাজ করছে না, তাই শুধুমাত্র আমরা ওই বেগের গণনার ক্ষেত্রে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের প্রভাবটাই আলোচনা করলাম। আর যেহেতু এখানে বিস্ফোরণটা বস্তুর অভ্যন্তরীণ একটা বলের কারণে হয়েছে, সেজন্য সেটা কিন্তু ভরবেগের উপর কোনো প্রভাব ফেলছে না। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, এটা আমরা প্রমাণ করে দিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে
ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, অর্থাৎ একমাত্রিক বা এক রেখীয় গতির ক্ষেত্রে দুটো বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ ইলাস্টিক যদি কলিশন হয়, আচ্ছা আমরা এখানে ইংরেজি টার্মগুলোর সাথে সাথে এখন থেকে একটু চেষ্টা করব নোট বানাই তাহলেও লিখে নেওয়ার, পরীক্ষার সময় এখন আপাতত লাগবে না, কিন্তু নোট বানানোর ক্ষেত্রে বা পরবর্তীতে যাতে টার্মগুলোর সাথে আমাদের একটু চেনা পরিচিত থাকে সেজন্য। তো আমাদের যে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন হলে আমাদের কি হবে, বস্তু দুটোর বেগ কি হবে v1 v2 সেটা বের করলাম। বিভিন্ন বিশেষ ক্ষেত্রে কি হবে, যে বস্তু দুটোর ভর সমান, কখনো কখনো একটার ভর আরেকটার থেকে খুব বেশি, কখনো একটা স্থির অবস্থায় আছে, তাহলে আমাদের কি হবে সেটা দেখলাম। তার জন্য আমরা এখানে একটা উদাহরণ করে নিলাম। তো এরপরে যে আমরা করব সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাস্তবে সব তাই হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তখন যেটা বললাম, বলকে যদি আমরা মাটিতে ড্রপ খাওয়াই তাহলে বলের গতিশক্তিটা ধীরে ধীরে কমে, কারণ বলটা একই উচ্চতায় বারবার ফিরে আসে না, কমতে 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 গিয়ে একটা সময় বলটা স্থির হয়ে যায়। তো বলের গতিশক্তিটা কোথায় গেল, এই গতিশক্তিটাই ধীরে ধীরে শব্দ বা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। এর পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব।